قل هو الله أحد قل أعوذ برب الناس مالك الناس আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি জানাতে চলেছি সেটা ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর বেস করে নির্মাণ করা হয়েছে। 80-র দশকে রারা নামের একটি মেয়ে হঠাৎ রাত 2টার সময় তার মায়ের মাথা শরীর থেকে আলাদা করে জীবন নিয়ে নেয়। তারপর তাদের চায়ের ফ্যাক্টরির একটি রুমে সেই দেহটি দাফন করে দেয় এবং তৎক্ষণাৎ সেখানেই তার মায়ের মাথা পুড়িয়ে ফেলে। এরপর থেকে ওই মহিলার আত্মা ফ্যাক্টরিতে ঘোরাফেরা করত এবং এক এক করে শ্রমিকদের হত্যা করতে থাকে। একদিন শ্রমিকেরা প্রচণ্ড ভয়ে একসাথে চাকরি ছেড়ে দেয়, সিদ্ধান্ত নেয় তারা এই চা ফ্যাক্টরিতে আর চাকরি করবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রারা নামের সেই মেয়েটি কেন তার মায়ের জীবন নিয়ে নিল? এর পেছনে আসল রহস্যটা কি? আজকের গল্পে আমরা তাই জানার চেষ্টা করব। তো শুরু করার আগে জানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরুতেই একটি চা বাগান ফ্যাক্টরি দেখানো হয়। সেখানে জালু, তোগার ও মামান নামের 3 জন শ্রমিক তাদের এক সহযোগীর মৃত্যুর ব্যাপারে আলোচনা করছিলেন, যার নাম ছিল সুগি। সুগি কিছুদিন আগেই এই ফ্যাক্টরিতে মারা যান। তখন তোগার মামানকে ভয় দেখিয়ে বলে সেদিন সুগি ম্যাডাম আয়ুর আত্মাকে দেখেছিলেন, তিনিই সুগিকে মেরেছেন এবং ম্যাডাম আয়ুকে নিয়ে হাসি ঠাট্টা করে। তখন জারো নামের একজন বিশ্বস্ত বোবা কাজের লোক সেই 3 জন শ্রমিকের আলোচনায় বেশ বিরক্ত হচ্ছিল, তাই তিনি ইশারায় তাদেরকে তাদের নিজ নিজ দায়িত্বে চলে যেতে বলেন। তারা 3 জন জারোর উপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন জালু ফ্যাক্টরি ভালোভাবে চেক করে তার রুমে চলে যায়। তারপর সেখানে তিনি ড্রিঙ্ক করেই ঘুমিয়ে পড়েন। সেই মুহূর্তে দেখা যায় লাইট ফ্লিকিং করছে। তখনই জালুর ঘুম ভেঙে যায় আর দেখতে পায় তার সামনে একটি ভয়ানক মাথা ভেসে ভেসে আসছে। সে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ানক মাথাটি তাকে একটি দড়ির সাথে পেঁচিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে। তখন জারো জানালার পাশ থেকে সব কিছু দেখছিল, আর এখান থেকেই আসল গল্প শুরু হয়। একটি রেডিও রিপোর্ট অনুযায়ী জানানো হয় এই চা ফ্যাক্টরির মালিক ছিলেন উইলিয়াম সন্ডার নামের একজন ব্যক্তি। গত 3 মাস আগে তার স্লিপ প্যারালাইসিসের কারণে মৃত্যু হয় এবং তারপর থেকেই তার স্ত্রী আয়ু নিখোঁজ। কোথাও তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে সেটা কেউ বলতে পারে না। উইলিয়াম সন্ডারের মৃত্যুর পর এই ফ্যাক্টরি পরিচালনা করছেন তার একমাত্র মেয়ে রারা সন্ডার। এই মুহূর্তে তিনি তার হাজব্যান্ডকে নিয়ে হানিমুনে রয়েছেন। আর এই ঘটনার পর থেকেই গত 1 সপ্তাহে এই ফ্যাক্টরিতে 5 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুগির ঘটনাটা উল্লেখ রয়েছে। পুলিশের কেস অনুযায়ী বলা হচ্ছে সেই 5 জন পারিবারিক সমস্যার কারণেই তারা নিজেরা নিজেদের জীবন নিয়েছে। 3 মাস পরে রারা ও তার হাজব্যান্ড সুতান হানিমুন শেষ করে বাসায় ফিরছিলেন। তখন তাদেরকে রিসিভ করে নিয়ে আসছিলেন ফ্যাক্টরির কেয়ারটেকার জোকো, যিনি যথেষ্ট ধার্মিক একজন ব্যক্তি। চলতি পথে সুতান লাল পোশাক পরা একটি মেয়েকে দেখতে পায় চা বাগানের ভেতরে, যিনি ছিলেন একটি ভয়ানক আত্মা। সে ভীষণ ঘাবড়ে যায়। তার ঘাবড়ানো দেখে রারা জিজ্ঞেস করে তার কি হয়েছে। সুতান বিষয়টি এড়িয়ে যায়। তখন জোকো বিষয়টা অন্যভাবে দেখছিল, মনে হচ্ছিল সে কোনো কিছু আঁচ করতে পারছে। এরপর তারা ভালোভাবে বাসায় পৌঁছে যায়। পরদিন সকালে রারা ফ্যাক্টরিতে গিয়ে ম্যানেজারের কাছে জানতে পারে গত 20 বছরের মধ্যে এই প্রথম তাদের উৎপাদন এত কম হয়েছে। রারা এর কারণ জানতে চাইলে ম্যানেজার জানায় হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করেছে। এর আসল কারণ হঠাৎ বৃষ্টি, যার কারণে চা পাতার গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। এখানে জানিয়ে রাখি, সুতান ও রারা ফিরে আসার পর থেকেই হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। তখন রারার একটি বন্ধ রুমের দিকে চোখ পড়ে এবং সে কিছুক্ষণ করুণ দৃষ্টিতে সেই রুমের দিকে তাকিয়ে থাকে। এই ঘরটির আসল রহস্যটা কি তা সামনের দিকে জানা যাবে। সেই দিন রাতে মহিলা ওয়ার্কাররা চা পাতা প্যাকেজিং করছিল। তখন তারা আলোচনা করছিল ম্যাডাম রারা জালু ও সুগির মৃত্যুর ব্যাপারে জানে কিনা, কারণ তাদের ভেতরে অনেক বেশি ভয় জমেছে। তাই একজন মহিলা ওয়ার্কার তোগারকে বিষয়টি জোকোকে জানাতে বলে। তোগারও সাথে সাথে জোকারের রুমের দরজায় গিয়ে নক করতে থাকে
বিষয়টি জানানোর জন্য, যেন খবরটি ম্যাডাম রারার কাছে পৌঁছে যায়। যোগো দরজা খুললে তোগার তাকে জানায় জালু ও সুগির মৃত্যুতে ওয়ার্কারদের মধ্যে ভীষণ ভয় জমেছে, তাই তারা চায় এই খবরটি রারা ম্যাডামের কাছে যায় যেন তিনি একটা ব্যবস্থা নিতে পারেন। তখন যোগো তাকে বলে যেটা ঘটে গেছে সেটা এখন ম্যাডামের কানে দেওয়া যাবে না। সে উল্টো তাকে ধমকাতে থাকে যেন এই বিষয়টি নিয়ে দ্বিতীয়বার আলোচনা না হয়। যদি আলোচনা হয় তাহলে সে তাকে চাকরি থেকে বরখাস্ত করবে। তোগার নিজের চাকরি হারানোর ভয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। এদিকে রাতে সুতান ও রারা ঘুমিয়েছিল। হঠাৎ সুতান লক্ষ্য করে রারা অদ্ভুতভাবে কাঁপছে। সে বুঝতে পারছিল না এটা কি হচ্ছে তার সাথে। সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সে তাড়াতাড়ি যোগোকে বারবার ডাকতে শুরু করে। তখন যোগো কেবলই নামাজ শেষ করেছে। সে সুতানের ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি সেদিকে ছুটে যায়। সেই মুহূর্তে সুতানকে এক অদৃশ্য শক্তি ছুঁড়ে ফেলে। যোগো দরজায় এসে দেখে একদম লক হয়ে গেছে। সে জোরে জোরে ধাক্কা দেওয়াতে দরজা খুলে যায়। তারপর সে দেখতে পায় রারা অদ্ভুতভাবে কাঁপছে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তখন সে সুতানের কাছ থেকে পানির গ্লাসটি চায় এবং আল্লাহর নাম পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটি রারার দিকে ছুঁড়ে মারতেই সে স্বাভাবিক হয়ে যায়। তখন রারা যোগোকে তার রুমে দেখতে পেয়ে উল্টো তাকেই গালাগালি করতে থাকে। তবে এই মুহূর্তে তার সাথে কি ঘটেছে তার কিছুই মনে নেই। তখন পরিস্থিতি এমন যে সুতান ও যোগো কেউই রারাকে বলতে পারছে না তার সাথে কি হয়েছিল। যোগো তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে সুতান যোগোর কাছে ক্ষমা চায় গতরাতে রারার ওই রকম ব্যবহারের জন্য। যোগো হাসি মুখে তাকে জানায় সে রারার ব্যবহারে কিছুই মনে করেনি। রাতে সুতান তাদের লাইব্রেরির রুম থেকে স্লিপ প্যারালাইসিসের উপরে বই খুঁজছিল, কারণ তার ধারণা গতরাতে তার স্ত্রীর স্লিপ প্যারালাইসিস হয়েছিল। তখন রেডিওতে একটি ক্লাসিক গান বাজছিল। সে স্লিপ প্যারালাইসিসের উপর একটি বই পেয়ে পড়তে শুরু করে। হঠাৎ করে রেডিওর গানটি পরিবর্তন হয়ে যায়। সে আবার রেডিও চ্যানেল ঘুরিয়ে ঠিক করে। একটু পর আবার গানটি পরিবর্তন হয়ে যায়। সে আবার ঠিক করে। এভাবে তৃতীয়বার ঠিক করার পর সে বিরক্ত হয়ে রেডিওটির প্লাগ খুলে দেয়। ঠিক সেই মুহূর্তে রেডিও থেকে একটি ভয়ানক হাসি ভেসে আসে। সে এতটাই ভয় পেয়ে যায় যে এক দৌড়ে তাদের বেডরুমে চলে যায়। তখন সে দেখতে পায় আবার তার স্ত্রী বিছানায় শুয়ে অদ্ভুতভাবে কাঁপছে। তবে এবার সে আঙ্গুলের ইশারায় জানালার দিকে কিছু দেখানোর চেষ্টা করছে। সুতান জানালার দিকে তাকাতেই দেখে একটি ভয়ানক মাথা শূন্যে ভাসছে এবং চোখগুলো লাল আলোর মতো জ্বলছে। সে প্রচণ্ড ভয়ে আবার যোগোকে ডাকতে থাকে। তখন যোগো কোরআন পড়ছিল। হঠাৎ সে আবার সুতানের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে আবার তাদের রুমের দিকে ছুটে যায়। সেই মুহূর্তে রুমটির দরজা প্রচণ্ড জোরে লক হয়ে যায় এবং বিদ্যুৎ চলে যায়। যোগো আবার দোয়া কালাম পড়ে দরজা খোলার চেষ্টা করে। তখনই দরজা খুলে যায়। তারা রুমে ঢুকে দেখে রারা হাওয়ায় ভাসছে। যোগো সূরা পড়তে শুরু করলে তখনই রারা বিছানার উপর পড়ে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। তারপর সে আবার যোগোকে তার রুমে দেখতে পেয়ে বকাঝকা করতে থাকে এবং তার রুমে পাঠিয়ে দেয়। এরপর রারা সুতানকে কড়াকড়িভাবে নিষেধ করে দেয় যেন রাতের বেলায় তার অনুমতি ছাড়া কেউ রুমে প্রবেশ করতে না পারে। সুতান তাকে কোনোভাবেই বোঝাতে পারে না তার সাথে কি ঘটে গেল। সে বিশ্বাসই করতে চায় না। পরদিন সকালে সুতান এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছিল কি করবে। তখন পত্রিকায় ইউসুফ নামের একজন এক্সোরসিস্টের একটি কলাম তার চোখে পড়ে। সেই কলামটি পড়ে বুঝতে পারে ইউসুফ তারই ছোটবেলার ক্লাসমেট। সে আর দেরি না করে ইউসুফের সাথে দেখা করতে একটি হাসপাতালে চলে যায়। তখন ইউসুফ এই ধরনের একটি পোজেস কেস হ্যান্ডেল করছিল। সে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে একটি পোজেস রোগীকে সুস্থ করে দেয়। তখনই সুতান ইউসুফকে পিছু থেকে ডাক দেয় এবং পরিচয় দেয় তারা শৈশবে মিডল ক্লাসে মালয়েশিয়ার একটি স্কুলে ক্লাসমেট ছিল। তখন ইউসুফ সুতানকে চিনতে পারে এবং তার অফিসে নিয়ে গিয়ে জানায় সে মালয়েশিয়াতে নার্সিং শেষ করে ইন্দোনেশিয়ায় এই হসপিটালে সাইকিয়াট্রিক্স হিসেবে নিয়োগ পায়। কিন্তু এখানে এসে সে বেশিরভাগ পোজেস রোগীকে দেখতে পায় আর তারও এই ব্যাপার নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল। তাই সে এই ব্যাপারে চর্চা করতে করতে এখন দক্ষ হয়ে উঠেছে। তারপর সে সুতানের ব্যাপারে জানতে চায়। তখন সে জানায় সেও এইরকম একটি কেসের জন্যই তার কাছে এসেছে। সে তার স্ত্রীকে গত 2 দিন ধরে লক্ষ্য করছে
তার স্লিপ প্যারালাইসিস হচ্ছে। কিন্তু গত রাতে তার স্ত্রীর সাথে যা ঘটে গেল তাতে মনে হচ্ছে এটা কোনোভাবে পজেস কেস। সে একবার তার বাসায় আসতে বলে। পরের দিন সকালে ইউসুফ সুলতানের বাসায় পৌঁছে যায়। তখন সুলতান তাকে স্বাগত জানায় প্রথমবার তার বাসায় আসার জন্য। তখন ইউসুফ তার কাছে জানতে চায় এই বাড়িতে তার কিভাবে বিয়ে হলো। সুলতান একটু সংকোচ বোধ করলেও সে ইউসুফের কাছে বলে যখন মিস্টার উইলিয়ামের হার্ট অ্যাটাক হয় তখন সে পুরুষ নার্স হিসেবে এই বাসাতে আসা যাওয়া করত। এর মধ্যেই মিস্টার উইলিয়ামের মেয়ের সাথে তার ভালো লাগা সৃষ্টি হয়। এরপর আস্তে আস্তে তাদের ভালো লাগা থেকে বিয়েতে পরিণত হয়। তবে এটা কিন্তু মোটেও সত্যি নয়, আমরা একদম শেষের দিকে জানতে পারবো, যেটা খুবই ভয়ানক। তারপর সুলতান ইউসুফকে তাদের বেডরুমে নিয়ে যায়। তখন ইউসুফ এক গ্লাস পানির মধ্যে সুরা পরে কিছু লবণ দিয়ে দেয় এবং জানায় এই বাড়িতে যদি সত্যি কোনো এন্টিটি থেকে থাকে আগামীকাল এই গ্লাসের পানি সম্পূর্ণ কালো হয়ে যাবে। আর যদি পানি সম্পূর্ণ সাদা থাকে তাহলে বুঝতে হবে এই বাড়িতে কোনো এন্টিটির উপস্থিতি নেই, অর্থাৎ তার স্ত্রী সম্পূর্ণ বিপদমুক্ত। সেই মুহূর্তে রারা এসে পড়ে এবং ইউসুফকে তার বেডরুমে দেখে ভীষণ রেগে যায় এবং ডিরেক্ট তাকে বের করে দেয়। কারণ রারায় সুলতানকে আগেই বলেছিল তার অনুমতি ছাড়া কেউ যেন রুমে প্রবেশ করতে না পারে। তো রাতে খাওয়ার সময় সুলতান তার স্ত্রীকে বলে ইউসুফ তার মিডল স্কুলের ফ্রেন্ড, সে তার স্লিপ প্যারালাইসিসের ব্যাপারে তাকে এই বাড়িতে নিয়ে এসেছিল কারণ সে একজন সাইকিয়াট্রিস্ট। সেটা শুনে রারা আরও বেশি রেগে যায় এবং তাকে পরিষ্কার করে জানিয়ে দেয় তার কিছুই হয়নি, এমনকি এই বাড়িতে কোনো এন্টিটির উপস্থিতিও নেই। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে সুলতান তাদের কাজের লোক জারোকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো হদিশ নেই। তাই সে অন্ধকারের মধ্যেই নিজেই দিয়াশলাই খুঁজে বের করে এবং মোমবাতি জ্বালাতেই যাবে তখনই একটি দমকা হাওয়াতে আগুন নিভে যায় এবং উপরের দিকে তাকাতেই দেখে রুমের জানালা আপনা আপনি খুলে যাচ্ছে। সেটা দেখে সুলতান প্রচণ্ড ভয় পেয়ে যায়। রারা সুলতানকে এত ভয় পেতে দেখে তার হাত থেকে দিয়াশলাইটি নিয়ে সে নিজে মোমবাতি জ্বালায়। তখনই খাবারের এক পাত্রের ভেতরে একটি ভয়ানক কাটা মাথা দেখতে পায়। সেটা দেখা মাত্রই সুলতান জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন মাথাটি রারাকে ত্রিনীল বলে ডাকে, আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়ে যায়। পরদিন সকালে সুলতানের প্রচণ্ড জ্বর হয়। তখন রারা যোগকে দিয়ে ইউসুফকে ডেকে নিয়ে আসে এবং তাকে বাসা থেকে ওই আত্মাকে তাড়াতে বলে। এতে রারা তাকে মোটা অঙ্কের টাকা দেবে বলে জানায়। তখন ইউসুফ তাকে জানায় সে কাজটি করবে, তবে এই জন্য তার উপযুক্ত এভিডেন্স দরকার। রারা তাকে বলে শুধু এই আত্মাকে বাড়ি থেকে তাড়াতে হবে, এর বেশি কিছু করার দরকার নেই। তখন সুলতান ইউসুফকে বলে সে এক ভয়ানক শিরচ্ছেদ মাথা দেখেছে। তখনই ইউসুফের চোখ পড়ে ওই গ্লাসের উপর। সে দেখতে পায় সেখানে পানি সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। তারপর ইউসুফ হাসপাতালে ফিরে এসে উইলিয়াম সন্ডারের মৃত্যুর ব্যাপারে কিছু রিসার্চ করে জানতে পারে উইলিয়াম সন্ডারের মৃত্যুর দিন থেকে তার স্ত্রী আয়ু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারপর সে ওই আত্মার ব্যাপারে রিসার্চ করে। তখন সে বুঝতে পারে তাদের বাড়িতে যে আত্মাটি রয়েছে সেই আত্মাটি হলো কুয়াং, অর্থাৎ হান্তু পেনাঙ্গল। এরপর ইউসুফ ওদের বাড়িতে ফিরে এসে এক্সরসিজমের মাধ্যমে সেই আত্মাকে তার সামনে হাজির করার চেষ্টা করে এবং সে ধীরে ধীরে উইলিয়াম সন্ডারের রুমের দিকে যেতে থাকে। তখনই রারা তার কাজে বাধা দেয় এবং তাকে তার পিতার রুমে ঢুকতে সম্পূর্ণ নিষেধ করে দেয়, যার কারণে ইউসুফ ভীষণ বিরক্ত হয়। কিন্তু এতে সুলতানের কিছুই করার ছিল না, কারণ সে তার স্ত্রীর উপর দিয়ে কখনোই কিছু বলতে পারে না। তবে এরও একটি বিশেষ কারণ রয়েছে। রাতের বেলা ইউসুফ সুলতান ও রারাকে জানায় যদি কেউ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো আত্মার সাথে ডিল করে থাকে তাহলে সেই আত্মা দুটি কারণে ফিরে আসে। প্রথমত, সে নবজাতক বাচ্চা অথবা গর্ভে রয়েছে এমন বাচ্চা নিতে আসে খাওয়ার জন্য, তবে এই আত্মাটি কোনো ডিমন নয়। আর দ্বিতীয়ত, সে তার শরীর ফেরত নিতে আসে। সুলতান তার কাছে দ্বিতীয়টির ব্যাপারে ক্লিয়ারলি জানতে চায়। তখন ইউসুফ বলে যদি কাউকে খুব ভয়ানকভাবে মেরে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তারপর মাথাটি কোনোভাবে নষ্ট করে দিলে সেই ব্যক্তির আত্মাটি একটি ভয়ানক শিরচ্ছেদ মাথা হয়ে ঘুরে বেড়ায় তার শরীর ফেরত পাওয়ার জন্য, যাকে ইন্দোনেশিয়ান ভাষায় বলা হয় হান্তু পেনাঙ্গল। তখন সুলতান ইউসুফের কাছে সাহায্য চায় তাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য, কিন্তু রারা সুলতানকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং ইউসুফকে বলে সে শুধু চায় আত্মাটি এই বাড়ি থেকে তাড়াতে, এর বেশি কিছু নয়। রারা ইউসুফকে কড়াকড়িভাবে জানিয়ে দেয় সে যদি কাজটি করতে না পারে তাহলে সে অন্য কাউকে ডেকে নিয়ে আসবে।
ইউসুফ একটু ফ্রি মাইন্ডেড হওয়াতে সে হাসি মুখে জানিয়ে দেয় সে পারবে না, তবে সে ফিরে যাওয়ার আগে রাতের খাবারটি খেয়ে যেতে চায়। তাই সে খাবারের ডিশটি ওপেন করতে গেলে সুতান বেশ ভয় পেয়ে যায়, কারণ তার ধারণা সেদিনের মতো আজকেও কোনো শিরচ্ছেদ মাথা দেখতে পাবে। সুতান সেখান থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। তারপর ইউসুফ ডিশটি ওপেন করে দেখে সেখানে শুধুই খাবার। তখন সুতান একটু স্বাভাবিক হয়। সেই মুহূর্তে রারা সুতানের ঠিক পেছনের জানালায় সেই ভয়ানক মাথাটি দেখতে পায়। সে ভয়ে চিৎকার করে ওঠে এবং ইউসুফকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই আত্মাটি তাদের বাড়ি থেকে তাড়াতে। তখন ইউসুফ তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে তারা যদি ভালোভাবে তাকে বলে তাহলে সে এই কাজটি করবে। সুতান আর কিছু না ভেবে ইউসুফকে জানিয়ে দেয় তারা দুজনেই চায় এই কাজটি তুমিই করো। পরদিন সকালে ইউসুফ তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসে এবং তাকে উইলিয়াম সন্ডারের অফিস রুমে থাকতে দেওয়া হয়। তখন ইউসুফ রুমের ভেতরে একটি ছবি উল্টো করে টাঙানো দেখতে পায়। সে ছবিটি সোজা করে দেখে সেটি উইলিয়াম সন্ডারের একটি ফ্যামিলি ফটো। সে জোকোকে জিজ্ঞেস করে উইলিয়ামের মৃত্যুর পর তার স্ত্রী আয়ু কোথায় গেছে, এই বিষয়ে কেউ কিছু বলছে না কেন। তখন জোকো সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউসুফ তাকে জোর করাতে সে বলে সে শুনেছে উইলিয়ামের মৃত্যুর পর ম্যাডাম আয়ু নেদারল্যান্ডে চলে গেছে, এর বেশি সে কিছুই জানে না। ইউসুফ তার কাছে আরও কিছু জানতে চাইলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাতে ইউসুফ আবার এক্সরসিজম শুরু করে এবং সেই আত্মাকে তাদের সামনে আসার জন্য আহ্বান করে। ঠিক তার কিছুক্ষণ পরেই দরজা নক করার শব্দ হয়। ইউসুফ ধীরে ধীরে দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। সেই মুহূর্তে একটি দমকা হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করে আর বিদ্যুৎ চলে যায়। তখন সেই ভয়ানক মাথাটি ভাসতে ভাসতে রারার সামনে এসে দাঁড়ায় এবং তাকে ত্রিনীল বলে সম্বোধন করে তার শরীর ফেরত চায়। ইউসুফ তাকে আটকাতে গেলে আত্মাটি ইউসুফকে ছুঁড়ে ফেলে দেয়। তখন পেছন থেকে সুতান এসে রারাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আত্মাটি সমস্ত দরজা বন্ধ করে দেয় এবং আবার রারাকে ত্রিনীল বলে তার শরীর ফেরত চায়। সেই মুহূর্তে ইউসুফ এসে আত্মাটির চুল ধরে বাইরে নিয়ে যায় এবং তাকে তাদের দুনিয়ায় ফিরে যেতে বলে। তখনই আত্মাটি ভ্যানিশ হয়ে যায় আর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে ইউসুফ ক্লিয়ার হয়ে যায় এই আত্মাটি হান্তু পেনাঙ্গাল, সে তার শরীর ফেরত নিতে এসেছে। তবে তার মনে প্রশ্ন জাগে রারাকে কেন ত্রিনীল বলে সম্বোধন করছিল। সে তখন লুকিয়ে একটি লোহা নিয়ে ওই বন্ধ ঘরটির জানালা লক ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং উইলিয়ামের স্ত্রী আয়ুর একটি সিঙ্গেল ছবি খুঁজতে থাকে। তখন সে টেবিলে একটি বই দেখতে পায়। সে বইটি খুলতে গিয়ে ভেতর থেকে দুটি ছবি বেরিয়ে পড়ে। সে তুলে দেখে উইলিয়াম সন্ডারের কোলে ছোট্ট রারা এবং একটি সিঙ্গেল ছবিতে উইলিয়ামের স্ত্রী। ইউসুফ রারা ও তার বাবার ছবিটিও উল্টিয়ে দেখে পেছনে লেখা রয়েছে আমি ও ত্রিনীল, অর্থাৎ রারাই হলো ত্রিনীল আর ওই আত্মাটি তাকে ত্রিনীল বলেই ডাকছিল। তখনই ইউসুফের পেছনের চেয়ারটি নড়ে ওঠে। ইউসুফ তার রুমে এসে রারার ছবির সাথে একটি কাগজে লিখে লাগিয়ে দেয় যে রারাই হলো ত্রিনীল, অর্থাৎ এখন এই ব্যাপার তার কাছে পুরোপুরি পরিষ্কার। তবে তার কাছে আরও একটি জিনিস পরিষ্কার হতে হবে, সেটা হলো উইলিয়ামের স্ত্রী মার্ডার হয়েছে নাকি সেও কোথাও চলে গেছে। এদিকে দুজন ফ্যাক্টরির শ্রমিক আলোচনা করছিল চা ফ্যাক্টরি অভিশপ্ত হয়ে গেছে, বর্তমানে চায়ের পাতার মান ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে। তখন মামান এসে তোগার নামের সেই শ্রমিককে খুঁজতে আসে। সে দুজন শ্রমিকের কাছে জানতে চায় তারা তোগারকে দেখেছে কিনা। তারা জানায় তারা তোগারকে দেখেনি। সেই মুহূর্তে মামান ওয়্যার হাউস থেকে রেডিওর আওয়াজ শুনতে পায়। তখন তাদের মধ্যে একজন বলে সেখানে হয়তো তোগার থাকতে পারে, সে তাকে খুঁজে দেখতে বলে। মামান তাদের কথা মতো ওয়্যার হাউসে ঢুকে দেখে তোগারের দেহ ঝুলছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তখন সেই দুজন দ্রুত ছুটে যায় এবং দেখতে পায় তোগারের বডি ঝুলছে। তারপর তোগারের বডি ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। এবার শ্রমিকদের আরও ভয় বেড়ে যায়, তাই শ্রমিকেরা একজোট হয়ে চাকরি ছেড়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়। তখন পেছন থেকে জোকো এসে তাদেরকে থামায় এবং ফ্যাক্টরিতে ফিরে আসতে বলে। সে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে তাদের অভাবের সময় উইলিয়াম সন্ডার তাদেরকে চাকরি দিয়েছিল, তাই এই বিপদের সময় ফ্যাক্টরি থেকে ছেড়ে যাওয়া একদম উচিত নয়। কিন্তু শ্রমিকেরা বলে এই ফ্যাক্টরি এখন অভিশপ্ত, তারা এখানে মরতে চায় না। এই বলে সবাই চলে যায়। তারপর ম্যানেজার ও জোকো রারার সামনে সেই মৃত শ্রমিকদের ছবি দেখে বলে আপনি যখন হানিমুনে যান
তারপরেই এক এক করে এই শ্রমিকগুলো মারা যায়। রারা ম্যানেজারের উপর রেগে গিয়ে বলে এতদিন তাহলে তাকে কেন জানানো হয়নি। তখন ম্যানেজার বলে সে তাকেও তার হাজবেন্ডকে চিন্তায় ফেলতে চায়নি। তার সাথে যোগও একমত হয়ে বলে। রারা ম্যানেজারকে বলে এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে কিনা। যোগও জানায় এই বিষয়টি পুলিশ এখনও জানে না, এমনকি মৃত ব্যক্তিরা পারিবারিক ঝামেলার কারণেই নিজেরাই নিজেদের জীবন নিয়েছে, এই হিসাবে বিষয়টি ঢিসমিস করে দেওয়া হয়েছে। রারা ভীষণ চিন্তায় পড়ে যায়, যদি এই ঘটনাটি পুলিশ জানতে পারে তাহলে এই কোম্পানির বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইউসুফ সেখানে হাজির হয়। তখনই ম্যানেজার ও জোকো সেই ছবি নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ইউসুফ ব্যাপারটি বুঝতে পেরে রারা ও সুতানকে সব খুলে বলে তারা হানিমুন থেকে আসার পর থেকে তাদের সাথে কি কি ঘটেছে। ইউসুফ আরও কিছু বলতে চাইলে হঠাৎ সুতানের কাশি ওঠে। মনে হচ্ছিল সে কিছু একটা ঢাকার চেষ্টা করছে। তখনই রারা তাকে ভেতরে নিয়ে যায়। ইউসুফ তাদের পিছে পিছে গিয়ে বলে তারা দুজনেই কিছু একটা গোপন করছে তার কাছে, কারণ সে এখনও জানতে পারেনি রারার মা অর্থাৎ উইলিয়ামের স্ত্রীর সাথে কী ঘটেছিল। তারা দুজনেই চুপচাপ হয়ে যায়। ইউসুফ তাদেরকে আর কিছু না বলে তাদের হাতে দোয়া কালাম পরিহিত একটি কাঠের বস্তু ও কিছু লবণ দিয়ে দেয়, যেন তাদের রুমের জানালায় বস্তুটি এবং দরজার সামনে লবণ ছড়িয়ে দেয়। এর কারণ ওই আত্মাটি তাদের রুমে আর প্রবেশ করতে পারবে না। সেদিন রাতে আর তেমন কিছুই ঘটেনি, তবে সুতানের ভীষণ জ্বর আসছিল। রানা তার অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেয়, আগামীকাল তাকে ভালো ডাক্তার দেখাবে, কিন্তু সুতান তাকে বলে এই আত্মাটি তাদেরকে মেরে ফেলবে। রানা তাকে বোঝায় এমন কিছুই ঘটবে না। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। এদিকে ইউসুফ সেই আত্মাকে ডেকে বলে সে তাকে সাহায্য করতে চায়। তখন সে আয়নায় একটি বৃদ্ধ মহিলাকে গান গাইতে দেখে। ইউসুফ প্রচণ্ড অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার পেছনে জারোকে দেখতে পায় এবং জারো ইউসুফকে সেই বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায়। তখন মহিলাটি ইউসুফকে স্বাগত জানায়। সে তাকে পরিষ্কার করেই জানায় সেই তাকে আয়নার মাঝে তাকে এখানে আসতে আহ্বান জানিয়েছিল। ইউসুফ তার পরিচয় জানতে চাইলে মহিলাটি তাকে জানায় সেই হলো আয়ুর। ইউসুফ তখন ভীষণ অবাক হয়ে যায়। তারপর মহিলাটি সব খুলে বলে এক্স্যাক্টলি আয়ুর সাথে কি ঘটেছিল। মহিলাটি বলে আয়ু যখন জন্ম নিয়েছিল তখন দিনটি ছিল ক্লায়ন ফ্রাইডের আগের রাত। ইন্দোনেশিয়ান ভাষায় এটাকে কি বলে আমি এর ব্যাখ্যা খুঁজে পাইনি, হয়তো কোনো বিশেষ দিন হতে পারে। মহিলাটি বলে আয়ু কোনো সাধারণ বাচ্চা ছিল না, তার ছোটবেলা থেকেই অনেক বড় স্বপ্ন ছিল সে কোনো ধনী লোককে বিয়ে করবে। এই জন্য সে যখন যৌবনে পা দেয় তখন সে একজন বিখ্যাত ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে গিয়ে তার আত্মা বিক্রি করে দেয় যেন সে আরও সুন্দরী হতে পারে। কিন্তু ওর মা তাকে কোনোভাবেই বোঝাতে পারেনি, কারণ তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সে একজন সাধারণ দর্জি ছিল। এভাবে দিন দিন আয়ু আরও বেশি সুন্দরী হতে থাকে। বাজারের লোকজন সবাই তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ ছিল। একদিন উইলিয়াম সন্ডার তাদের টেইলার্সে আসে পোশাক বানানোর উদ্দেশ্যে। তখন আয়ু উইলিয়ামকে তার প্রতি আকর্ষণ করে। উইলিয়ামও তার প্রেমে পড়ে যায় এবং কিছুদিনের মধ্যেই সে তাকে বিয়ে করে ফেলে। এর বেশ কিছুদিন পর রারা গর্ভে আসে। তখন সে বুঝতে পারে উইলিয়াম তার থেকে তার সন্তানের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। তাই আয়ু সিদ্ধান্ত নেয় তার গর্ভের সন্তানকে মেরে ফেলবে, কারণ সে সবসময় চাইতো উইলিয়াম তাকে নিয়েই ব্যস্ত থাকুক। এই জন্য সে রারাকে গর্ভে থাকা অবস্থায় তাকে মেরে ফেলতে চাইতো, কিন্তু এক অদৃশ্য শক্তি সবসময় রারাকে রক্ষা করত। এইভাবে দিন চলতে চলতে রারার জন্ম হয়। আয়ু কখনো রারাকে সন্তানের মতো ভালোবাসে না। সে সব সময় তাকে তার লাইফ থেকে চিরতরে মুছে দিতে চাইতো। এভাবে আরও অনেকগুলো বছর কেটে যায় এবং রারা 18 বছরের যুবতী হয়ে ওঠে। একদিন উইলিয়াম তার সকল সম্পদ রারার নামে উইল করে দেয়। তাতে উল্লেখ ছিল যদি তার মৃত্যু হয় তাহলে এই সকল সম্পত্তির মালিক হবে রারা। রারা বুঝতে পারছিল না সে এখন কি করবে, তবু সে তার বাবার অনুরোধে সমস্ত কিছু তার নিজের নামে করে নেয়। এই ঘটনা একদিন আয়ু জেনে ফেলে। তখন সে উইলিয়ামের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে হুমকি দেয় যদি তার সকল সম্পত্তি তার নামে লিখে না দেয় তাহলে সে তার মেয়েকে মেরে ফেলবে
এই বলে সেখান থেকে চলে যায়। তখনই উইলিয়ামের স্ট্রোক হয়। ডাক্তার তার হার্ট চেক করে জানায় যদি দ্বিতীয়বার স্ট্রোক হয় তাহলে উইলিয়ামকে আর বাঁচানো যাবে না। তাই সবসময় উইলিয়ামকে চোখে চোখে রাখতে হবে এবং তাকে কোনো রকম দুশ্চিন্তায় ফেলা যাবে না। এই জন্য ডাক্তার নার্স হিসেবে সুতানকে সেখানে রেখে যায়। রারা বুঝতে পারে এই সব কিছুর জন্য তার মাই দায়ী। পরের দিন আয়ু রারাকে উইলিয়ামের কাছে ধরে নিয়ে আসে এবং বলে যদি সকল সম্পত্তি তার নামে লিখে না দেয় তাহলে সে রারাকে এখানেই মেরে ফেলবে। তখন উইলিয়াম বাধ্য হয়ে আয়ুর নামে লিখে দেয়। রারা ও উইলিয়াম অসহায়ের মতো কাঁদতে থাকে। পরদিন সকালে রারা ও উইলিয়াম মর্নিং ওয়াক করার সময় উইলিয়াম রারার মায়ের ব্যাপারে একটি সিক্রেট জানায়। আসলে তার মা শয়তানের কাছে তার আত্মা বিক্রি করে দিয়েছে এবং সে সবসময় চেষ্টা করত তোমাকে আঘাত করার, কিন্তু এক অদৃশ্য শক্তি তোমাকে সব সময় রক্ষা করে এসেছে। সে এই সত্যিটা আয়ুর মা অর্থাৎ রারার নানির কাছ থেকে জানতে পেরেছে। তিনি তোমাকে রক্ষা করার জন্য একটি বই দেয় এবং সব সময় এটা তোমার কাছে রাখতে বলেছে। উইলিয়াম বইটি রারার হাতে তুলে দেয়। একদিন সুতান উইলিয়ামের দেখভাল করার সময় আয়ু সুতানকে সাইডে ডাকে কথা বলার জন্য। তারপর তাকে একটি কুপ্রস্তাব দেয়, যদি সে তার কথায় কাজটি করে তাহলে সে তাকে একটি কোয়ার্টার দেবে, যেটা বিক্রি করে সে তার মতো করে একটি হাসপাতাল করতে পারবে। সেই মুহূর্তে রারা তার পিতাকে দেখতে আসে এবং দেওয়ালের পাশ থেকে তাদের সব কথা শুনে ফেলে। রারা প্রচণ্ড রেগে যায় তার মায়ের উপর। মনে হচ্ছে সে খারাপ কিছু ঘটাতে চলেছে। সেদিন রাতে আয়ু উইলিয়ামের সামনে সুতানের সাথে অনৈতিক কাজ করে, আর সেটা দেখে উইলিয়ামের আবার স্ট্রোক হয় এবং সে সেখানেই মারা যায়। আয়ু উইলিয়ামের কাছে গিয়ে কনফার্ম হয় সে আর বেঁচে নেই। তখন সে উল্লাস করতে থাকে, কারণ এখন সে সব কিছুর মালিক হয়ে গেছে। সেই মুহূর্তে রারার দরজার কাঁচ ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং একটি ধারালো ছুরি দিয়ে তার মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। সেই দৃশ্য দেখে সুতান প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর রারা সুতানের গলায় ছুরি ধরে। তখন সুতান ভয়ে ভয়ে সব কিছু বলে দেয় আয়ু তাকে কাজটি করতে বাধ্য করেছিল। রারা সুতানকে বলে সে তাকে ক্ষমা করে দিতে পারে যদি সে তাকে বিয়ে করে। সুতান আর কোনো উপায় না পেয়ে রারার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর রারা ও সুতান মিলে আয়ুর বডিটি ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং সেই রুমে দেহটি দাফন করে, যে রুমের দিকে রারা প্রথম দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর আয়ু মাথাটি তার কবরের উপর রেখে আগুন জ্বালিয়ে দেয়। ইউসুফ সমস্ত ঘটনা শুনে একদম হতভম্ব হয়ে যায়। রারার নানি আরও জানায় আয়ুর আত্মাই এক এক করে ফ্যাক্টরির শ্রমিকদের মেরেছে, যেন উইলিয়ামের ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ আয়ুর আত্মা কোনোভাবেই চায় না সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী রারা হোক। রারার নানি ইউসুফকে বলে এই মুহূর্তে তুমিই পারবে এই অভিশাপটি মুক্ত করতে। সে তাকে জানিয়ে দেয় আয়ুকে মারা হয়েছিল রাত 2টার সময়। যদি সেই সময় আয়ুর মাথাটি তার শরীরের সাথে একত্রিত করা যায় তাহলেই আয়ুর আত্মা মুক্ত হয়ে যাবে এবং এই অভিশাপ ভেঙে যাবে। তখন দেখা যায় ঘড়িতে অলরেডি 1:30 বেজে গেছে আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। ইউসুফ আর দেরি না করে তাড়াতাড়ি রারার নানির কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হতে লাগে। সেই মুহূর্তে সুতান এসে ইউসুফের ঘাড় থেকে মাথা এক কোপে আলাদা করে দেয় এবং জানায় এত কিছু তার জানার প্রয়োজন ছিল না। অর্থাৎ সেই ইউসুফের রুমে এসে দেখেছিল ইউসুফ সব কিছু জেনে গেছে। রারার নানি ও জারো একদম হতাশ হয়ে পড়ে, কারণ তারা আশা করেছিল একমাত্র ইউসুফই এই অভিশাপকে মুক্ত করতে পারবে। সুতান জারোকে হুকুম দেয় ইউসুফের বডি গাড়িতে তুলতে। তারপর রক্তমাখা শরীর নিয়ে ফ্যাক্টরির দিকে যায় এবং জারোকে দিয়ে বডি ও মাথা তাদের বাড়ির পেছনে দাফন করে দেয়। এদিকে হঠাৎ রারার ঘুম ভেঙে যায়। সে বিছানায় দেখে সুতান নেই। সে তাকে খুঁজতে থাকে। সেই মুহূর্তে আবার আয়ুর আত্মা এসে ত্রিনীল বলে ডাকতে থাকে। রারা তার হাত থেকে বাঁচতে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায় এবং পায়ে ভীষণ আঘাত পায়। সে অন্য একটি রুমে গিয়ে তার গান বের করে এবং তাতে বুলেট ভরার সময় একটি কল আসে। সে ফোনটি রিসিভ করে বুঝতে পারে রহিম নামের একজন লোক, যিনি রারার পূর্ব পরিচিত। তবে সে কে তা এই পর্বে জানানো হয়নি। তো রারা রহিমের কাছে সাহায্য চায় এবং বলে সে বিপদের মধ্যে আছে। তখনই টেলিফোনের অন্য প্রান্ত থেকে আবার আয়ুর আত্মা ত্রিনীল বলে ডাকতে থাকে। সে ভয়ে টেলিফোনটি রেখে দেয় এবং অটোমেটিকলি ওই রুমের টেলিভিশন চালু হয়ে যায় এবং আয়ুর আত্মা
গান গাইতে শুরু করে। সে কি করবে বুঝতে না পেরে গুলি করতে শুরু করে। তখনই টেলিভিশনের ভেতর থেকে আয়ুর আত্মা বেরিয়ে আসে এবং রারার কাছ থেকে তার শরীর ফেরত চাইতে থাকে। রারা এক রুম থেকে অন্য রুমে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে আয়ুর আত্মা তাকে ধরে ফেলে এবং গলা টিপে ধরে। ওইদিকে সুতান ফ্যাক্টরিতে পৌঁছে গিয়ে সেই রুমে ঢোকে যে রুমে আয়ুর বডি দাফন করা হয়েছিল। তারপর তার কবর খুঁড়ে আয়ুর মাথার খুলি তার শরীরের সাথে যুক্ত করে দেয়। তখনই আয়ুর আত্মা রারাকে ছেড়ে দেয় এবং ধীরে ধীরে তার খুলির ভেতরে ঢুকতে থাকে। সে রারাকে বলে দেয় এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, সে আবার ফিরে আসবে। তারপর সুতান বাসায় ফিরে এসে রারাকে ওই অবস্থায় উদ্ধার করে। পরের দিন থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং সুতান ও রারা তাদের দিনটি সেলিব্রেট করতে থাকে। এরপর তারা দুজনের রুমে ফিরে যাওয়ার সময় পেছন থেকে জোকো তাদেরকে বলে যারও তাকে সব কিছু জানিয়েছে। সে তাদেরকে প্রশ্ন করে ম্যাডাম আয়ুর শরীর পুরোপুরি শরিয়া অনুযায়ী দাফন করা হয়েছে কিনা। তখন সুতান তাকে একটু ফাঁকে নিয়ে গিয়ে বলে সে তাকে তার পছন্দের একটি গাড়ি গিফট করবে। আপাতত যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য সে যেন চুপ থাকে, কারণ শরিয়া অনুযায়ী দাফন করলেই সব কিছু জানাজানি হয়ে যাবে। তখন জোকো সুতানকে বলে দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথা শুনে রারা হাসতে হাসতে তার কাছে আসে এবং তাকে বোঝায় সে যেমন তার মায়ের ঘটনায় এতদিন জেনেও চুপ ছিল, এখন থেকে সে ইউসুফের ঘটনাটিও জেনে চুপ থাকবে। তারপর তারা দুজন রুমে চলে যায়। সেই দিন রাতে রারা সুতানকে বলে সে গোসল করে ফিরে আসছে। তারপর সে গোসল করতে চলে যায়। হঠাৎ সে লক্ষ্য করে তার বাথরুমের দরজা হালকা করে খুলে গেল। সে ভেবেছিল এটা হয়তো সুতান। সে তাকে ডাক দেয়, কিন্তু সেখান থেকে কোনো আওয়াজ আসছিল না। এদিকে সুতান দরজার বাইরে রারাকে দেখতে পায়। সে রারাকে বলে সে গোসল করতে যায়নি। তখন সে বলে যায়নি। সেই মুহূর্তে লাইট ফ্লিকিং করতে থাকে এবং সেই ভয়ঙ্কর আত্মাটি সুতানকে ধাক্কা দেয়। সে জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে গিয়ে সাথে সাথে মারা যায়। অপরদিকে রারা রুমে এসে দেখে সুতান নেই। সে জানালার কাছে এসে দেখে সুতান নিচে পড়ে আছে। সেই মুহূর্তে আয়ুর আত্মাটি আরও ভয়ঙ্কর রূপ নিয়ে রারার দিকে এগিয়ে যায় এবং তাকেও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। রারা প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে তাকে সাহায্য করার জন্য। সেই মুহূর্তে জোকো ইমাম সাহেবকে নিয়ে তার ঘরে ঢুকে পড়ে এবং ইমাম সাহেব সূরা ইখলাস ও সূরা নাস পড়তে থাকে। তখন আত্মাটি সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে, আর এই সুযোগে রারা উপরে উঠে আসে। এইভাবে ইমাম সাহেব সূরা পড়তে থাকলে এক পর্যায়ে আত্মাটি ভ্যানিশ হয়ে যায়। তখন তার নানি তাকে ধরে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার মেয়েকে সঠিক পথে আনতে পারেনি। রারা প্রচণ্ড কাঁদতে থাকে। সেই মুহূর্তে সে একটি ভীষণ দেখতে পায়। সেখানে তার পিতা তাকে বলছে তার মাকে ক্ষমা করে দিতে, তাহলে সব কিছু একদম ঠিক হয়ে যাবে এবং সে মানসিক শান্তি খুঁজে পাবে। তখন রারা তার বাবার কথা মতো তার মাকে ক্ষমা করে দেয়। তারপর খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী সুতান ও তার মাকে পুনরায় দাফন করা হয়। সেই মুহূর্তে পুলিশ এসে তার স্বামীর মৃত্যুর ব্যাপারে পুলিশকে ইনফর্ম করতে বলে। রারা তাদের জানায় সে অবশ্যই পুলিশকে জানাবে। তারপর রারা পুলিশের কাছে গিয়ে জানায় তার হাজবেন্ড দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ছিল, তাই সে নিজেই নিজের জীবন নিয়েছে। এইভাবে সে সমস্ত ঘটনা গোপন করে দেয়। তারপর জোকোর সাথে বাসায় ফিরে আসার পথে জোকো তাকে জানায় সে আর রহিম আবার তাদের ফ্যাক্টরি চালু করবে এবং সমস্ত ওয়ার্কাররা মিলে পুনরায় কাজ শুরু করবে। তারপর তারা বাসায় ফিরে আসে। তখন রারা জারো ও জোকোকে ধন্যবাদ জানায় সবসময় তাদের পাশে থাকার জন্য। সেই দিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন ইউসুফের কবর থেকে একটি হাত বেরিয়ে আসে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় পর্ব আসতে চলেছে। তো এই ছিল আজকের মতো গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি গল্পটি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ সবাইকে।